আমার শাশুড়ির কিছু হলে আমি বাঁচবো না ম্যাডাম। আমি কিডনি দেব আমার শাশুড়িকে। আমার শাশুড়িকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেব। আমার সব গয়না বিক্রি করে দেব। ডাক্তার ম্যাডামের চেম্বারের সাদা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে কথাগুলো যখন আকুল হয়ে বলছিলাম, তখন আমার চোখ ফেটে জল নামছিল। বুক চিরে বেরিয়ে আসছিল বছরের পর বছর জমা থাকা সমস্ত হাহাকার। মানুষ বলে শাশুড়ি নাকি কখনো মা হতে পারে না, কিন্তু আমার জীবনে এই মানুষটাই তো ছিলেন আমার অন্ধকার জগতের একমাত্র আলো, আমার মা। আমার বয়স যখন মাত্র 2 বছর, তখন আমি আমার জন্মদাত্রী মাকে হারিয়েছিলাম। মায়ের চেহারার কথা আমার বিন্দু মাত্র মনে নেই। ছোটবেলায় পাড়াপড়শি বা আত্মীয় স্বজনরা আমাকে দেখে প্রায়ই বলতো, আহা, মেয়েটার চেহারাটা একদম পরীর মতো হয়েছে, কি সুন্দর চোখ মুখ। সবাই আমাকে খুব আদর সোহাগ করত। কিন্তু সত্যি বলতে আমার ওই হাজার মানুষের বাহ্যিক আদরের কোনো প্রয়োজন ছিল না। আমার প্রয়োজন ছিল শুধু একটা মানুষের বুকে রোম, আমার মায়ের ভালোবাসা। মা মারা যাওয়ার পর কিছুদিন কাটতেই বাবা আবার বিয়ে করলেন। মনে মনে ভেবেছিলাম এবার বুঝি একটা মা পাবো, বুকে জড়িয়ে ধরে যে আমাকে ঘুম পাড়াবে, কপালে চুমু খেয়ে বলবে আমার লক্ষ্মী সোনা। কিন্তু বিধাতা হয়তো আমার কপালে সেই সুখ লেখেননি। মা তো পেলামই না, বদলে পেলাম অনন্ত যন্ত্রণা আর শাস্তি। একটু একটু করে বড় হতে লাগলাম, আর সৎ মায়ের সংসারের সমস্ত কাজের বোঝা এসে পড়ল আমার ছোট্ট দুটো কাঁধে। সকাল থেকে রাত পর্যন্ত ঝাঁট দেওয়া, বাসন মাজা, ঘর মোছা সব আমাকেই করতে হতো। একটু ভুল হলেই জুটত বকাঝকা আর মারধর। যে বাবা ছিলেন আমার একমাত্র আশ্রয়, তিনিও কোনোদিন আমার দিকে ভালোবেসে ফিরে তাকাননি। সংসারের সব অশান্তি আর অবহেলা সহ্য করে আমি বেড়ে উঠছিলাম। এভাবেই কাটছিল আমার দুর্বিষহ দিনগুলো। যখন আমার বয়স 16, আমি তখন এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলাম। একদিন পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে রাস্তার মাঝে হঠাৎ এক ভদ্র মহিলা আমাকে থামান। খুব মায়া ভরা চোখে আমার দিকে তাকিয়ে কথা বললেন, নাম জানতে চাইলেন। তিনি ছিলেন আমার হবু শাশুড়ি মা। প্রথম দেখাতেই আমাকে ওনার খুব পছন্দ হয়ে যায় ওনার ছেলের বউ হিসেবে। ওনার ছেলে তখন সিঙ্গাপুরে থাকতো। পরীক্ষা শেষ হতেই মা সোজা চলে এলেন আমাদের বাড়িতে। আমার বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বললেন। আমার বাবা তো এক পায়ে রাজি, কারণ এই বিয়ের জন্য বাবাকে কোনো যৌতুক বা বিয়ের খরচ বহন করতে হবে না। সমস্ত খরচা ওনারাই করবেন। পরদিন এসে ওনারা আমাকে আংটি পরিয়ে এনগেজমেন্ট করিয়ে গেলেন। কথা হলো ছেলে দেশে ফিরতে 7-8 মাস সময় লাগবে, তারপরই ধুমধাম করে বিয়ে হবে। আংটি পরিয়ে যাওয়ার পর থেকে আমার জীবনের পরিবর্তন শুরু হলো। প্রতি মাসে আমার পড়াশোনা আর সংসারের খরচের জন্য মা আমার বাবার কাছে টাকা পাঠাতেন। শুধু তাই নয়, মা নিজে এসে আমার হাতে আলাদাভাবে টাকা দিয়ে যেতেন। ভালো ভালো খাবার, জামা কাপড় নিয়ে আসতেন। যার কাছ থেকে কোনোদিন একটা ভালো কথা শুনিনি, সেই পরিবারে এই ভালোবাসাগুলো পেয়ে আমার চোখ ভিজে উঠত। 1 বছর পর ওনার ছেলে সিঙ্গাপুর থেকে দেশে ফিরল। দেশে আসার কয়েকদিনের মধ্যেই আমাদের বিয়েটা বেশ বড় করে সম্পন্ন হলো। জীবনের প্রথম কোনো উৎসবে নিজেকে রাজকন্যার মতো মনে হয়েছিল। বিয়ের রাতে বাসর ঘরে ঢোকার পর আমার স্বামী পরম মমতায় আমার দুটো হাত নিজের হাতের মুঠোয় তুলে নিলেন। খুব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি আমার কাছে কি চাও বলো, তোমার যা ইচ্ছা চাইতে পারো। আমি ওনার দিকে তাকিয়ে চোখ ভেজা গলায় সেদিন শুধু একটা কথাই বলেছিলাম, আমি হিরে জহরত ধনসম্পদ এর কিচ্ছু চাই না। আমি শুধু আপনার আর আমার শাশুড়ি মায়ের একটু সত্যিকারের ভালোবাসা চাই। কথাটা শুনে উনি আমার দিকে কয়েক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইলেন। তারপর গভীর ভালোবাসায় আমার কপালে একটা মিষ্টি চুমু খেয়ে মৃদু হেসে বললেন, ঠিক আছে, তাই হবে। বিয়ের পরের দিন সকালে প্রতিদিনের অভ্যেস মতো খুব ভোরে উঠে পড়লাম। নিচে নেমে দেখি শাশুড়ি মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন। আমাকে দেখে ওনার মুখে একটা অপূর্ব সুন্দর হাসি ফুটে উঠল। মিষ্টি গলায় বললেন, আরে বৌমা, এত সকালে উঠলে কেন? সবে তো মাত্র সকাল 6টা বাজে, আরো কিছুক্ষণ ঘুমাতে পারতে তো।
আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আসলে মা, ছোটবেলা থেকে আমার অভ্যেস হয়ে গেছে, সকাল 6টার পর আর শুয়ে থাকতে পারি না। মা আমাকে কাছে ডেকে নিয়ে আলতো করে গালে হাত বুলিয়ে দিলেন। তারপর আমরা দুজন মিলে খুব হেসে হেসে গল্প করতে করতে সকালের খাবার বানালাম। বিয়ের মাত্র 2-3 দিনের মধ্যেই আমি হাড়ে হাড়ে বুঝে গিয়েছিলাম এত বছর পর আল্লাহ আমার ওপর সদয় হয়েছেন। আমি শুধু শাশুড়ি পাইনি, আমি আমার আসল মাকে পেয়েছি, যে আমাকে আগলে রাখে, ছায়ার মতো আগলে রাখে। আমার মাথার চুলগুলো একটু লালচে ধরনের ছিল। মা প্রতিদিন দুপুরে আমাকে পাশে বসিয়ে নিজের হাতে মাথার চুলে খাঁটি নারকেল তেল মালিশ করে দিতেন, চিরুনি দিয়ে সিথি কেটে বিনুনি বেঁধে দিতেন। সেই অনুভূতির কোনো তুলনা হয় না। 2 মাস দেখতে দেখতে কেটে গেল। আমার স্বামীর সিঙ্গাপুর ফেরার সময় হয়ে এলো। যাওয়ার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আর মাত্র 2 বছর সিঙ্গাপুরে থাকবো, তারপর সব কাজ গুটিয়ে একবারে তোমার কাছে চলে আসব। সেদিন ওনাকে জড়িয়ে ধরে আমি অনেক কেঁদেছিলাম। উনি চলে যাওয়ার পর মা আমাকে বললেন, বৌমা, তুমি একা ঘরে থাকবে কেন, চলে আসো আমার রুমে। তারপর থেকে আমরা একসাথে একই খাটে ঘুমাতাম। প্রতি রাতে মা আমাকে ওনার কোলে টেনে নিতেন। আমার স্বামীর ছোটবেলার নানা দুষ্টুমির গল্প বলতেন। শ্বশুর মশাই মারা যাওয়ার পর কিভাবে তিনি কত কষ্ট করে সংসার টেনেছেন আর ছেলেকে মানুষ করেছেন, সেই সব সংগ্রামের কথা শোনাতেন। কথা বলতে বলতে মা আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আর আমি মায়ের গায়ের গন্ধ শুকে মাকে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়ে পড়তাম। ছোটবেলায় যে মাতৃস্নেহের জন্য ছটফট করেছি, সেই ভালোবাসা আমি মায়ের বুকে খুঁজে পেয়েছিলাম। হাসি কান্না আর অপার ভালোবাসায় দিনগুলো খুব সুন্দর কাটছিল। কিন্তু কয়েকদিন ধরে হঠাৎ লক্ষ্য করলাম মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। ঘন ঘন পেট ব্যথা করছিল, মুখটাও কেমন যেন ফোলা ফোলা দেখাচ্ছিল। আমি চিন্তিত হয়ে বললাম, মা চলো, তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। মা এড়িয়ে গিয়ে বললেন, আরে না বৌমা, এ কিছু না, একটু গ্যাস্ট্রিকের ব্যথা, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, অহেতুক টাকা নষ্ট করার দরকার নেই। কিন্তু আমার মন কিছুতেই মানছিল না, বুকটা অজানা আশঙ্কায় দুলছিল। তার 2 দিন পর হঠাৎ দুপুরে ঘটনাটা ঘটলো। মায়ের পেটের ব্যথা এতটাই তীব্র হলো যে মা যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে প্রতিবেশীদের ডেকে মাকে তাড়াতাড়ি শহরের বড় হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা একের পর এক টেস্ট করালেন। জরুরি পরীক্ষার রিপোর্টগুলো হাতে আসার পর ডাক্তার ম্যাডাম আমাকে ভেতরে ডেকে পাঠালেন। গম্ভীর মুখে রিপোর্টগুলো দেখে উনি যে কথাটা বললেন তা শোনার সাথে সাথেই মনে হলো আমার মাথার ওপর পুরো আকাশটা ভেঙে পড়লো। ডাক্তার বললেন, আপনার শাশুড়ি 2 কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, উনি একদম লাস্ট স্টেজে আছেন, ওনাকে বাঁচানো খুব কঠিন। কথাটা শোনার সাথে সাথে আমার চারপাশের সব আলো যেন নিভে গেল। আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। ডাক্তার ম্যাডামের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার শাশুড়ির কিছু হলে আমি বাঁচবো না ম্যাডাম, আমি কিডনি দেব আমার শাশুড়িকে, আমার মাকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেব, আমার সব গয়না বিক্রি করে দেব, কিন্তু আমার মাকে আপনি ফিরিয়ে দিন ম্যাডাম। ডাক্তার ম্যাডাম আমার কাঁধে হাত রেখে পরম মমতায় সান্ত্বনা দিয়ে বললেন, মা কেঁদো না, আপাতত ইনজেকশন দিয়ে ব্যথা কমানো হয়েছে। যেহেতু ওনার 2 কিডনি বিকল, তাই ওনাকে সপ্তাহে অন্তত 2 বার ডায়ালাইসিস করাতে হবে। আর ওনাকে সুস্থ করতে হলে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই। হাসপাতালের স্যালাইন ঝুলানো বেডের দিকে তাকিয়ে দেখলাম মা চোখ বন্ধ করে শুয়ে আছেন। ওনার ফ্যাকাশে মুখটা দেখে বুকটা চিরে কান্না আসছিল। মায়ের জ্ঞান ফিরলে আর কাল বিলম্ব না করে ওনাকে নিয়ে বাসায় ফিরে এলাম। প্রেসক্রিপশন অনুযায়ী কড়া কড়া সব ওষুধ চলতে লাগলো, কিন্তু ঘরের আবহাওয়াটা যেন এক লহময় বদলে গেল। হাসি খুশি ঘরটায় এখন শুধু চেপে রাখা কান্নার শব্দ আর বিষাদের ছায়া। সিঙ্গাপুরের স্বামীকে ফোন দিয়ে যখন সব কথা কান্নাকাটি করে বললাম, উনি এক মুহূর্ত দেরি করেননি। ওপাশের ফোনে ওনার কান্নার আওয়াজ শুনে আমার বুকটা আরো কেঁপে উঠল। উনি বললেন, তুমি মাকে সামলাও, আমি সব কাজ ফেলে কয়েকদিনের মধ্যে দেশে আসছি। এই 4টে দিন আমার কিভাবে কেটেছে তা শুধু আমার আল্লাহ জানেন।
মায়ের একটাই চিন্তা, তার ছেলের এত কষ্টের টাকা ডাক্তার আর হাসপাতালের পেছনে উড়ে যাচ্ছে। মা প্রায়ই আমার হাত ধরে বলতেন, বৌমা, আমার তো বয়স হয়েছে, আমার জন্য তোরা টাকা খরচ করিস না, আমাকে যেতে দে। আমি মায়ের মুখে হাত চেপে ধরে কেঁদে বলতাম, মা, আর একটা বারও যদি এই কথা মুখ দিয়ে বের করো, আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। আমার মা ছাড়াই পৃথিবীতে আমার আর কে আছে? চতুর্থ দিনের মাথায় আমার স্বামী দেশে ফিরে এলেন। এয়ারপোর্ট থেকে সোজা ঘরে ঢুকে মায়ের পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হু হু করে কেঁদে উঠলেন। মা হাত বাড়িয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। ঘরের পরিস্থিতি সামলে নিয়ে আমার স্বামী পরদিনই আমাদের নিয়ে শহরের সবচেয়ে বড় স্পেশালিস্টের কাছে গেলেন। সব রিপোর্ট দেখে ডাক্তার বললেন, কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য রক্তের সম্পর্ক বা ম্যাচিং কিডনি ডোনার দরকার, আর আইনি ও মেডিকেল প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। আমি এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, স্যার, আমার রক্তের গ্রুপ আর মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনি আমার কিডনি পরীক্ষা করে দেখুন, আমি আমার মাকে কিডনি দেব। কথাটা শুনে আমার স্বামী আর শাশুড়ি মা চমকে উঠলেন। মা আমার হাত দুটো ধরে কেঁদে উঠে বললেন, না বৌমা, না, তুই আমার পেটের সন্তান না হয়েও আমার জন্য এত বড় ত্যাগ করবি? আমি তোকে নিজের জীবন দিয়েও এই ক্ষতি হতে দেব না, তোর সারা জীবন পড়ে আছে। আমি মায়ের পায়ের কাছে বসে ওনার কোলে মাথা রেখে বললাম, মা, ছোটবেলায় নিজের মাকে হারিয়েছিলাম, আপনি আমাকে মায়ের মমতা দিয়ে নতুন জীবন দিয়েছেন। আজ যদি আমার একটা অঙ্গ দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে পারি, তবে সেই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। সন্তান কি মায়ের জন্য এতটুকুও করতে পারে না? আমার স্বামী চোখের জল মুছতে মুছতে আমাকে বুকে টেনে নিলেন। ওনার চোখে তখন আমার জন্য অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। পরের দিন হাসপাতাল থেকে আমাদের রক্তের গ্রুপ ও টিস্যু ম্যাচিং এর জন্য রক্ত নেওয়া হলো। কয়েকদিন পর রিপোর্ট এলো। অলৌকিকভাবে আমার আর শাশুড়ি মায়ের কিডনির সব ম্যাচিং একদম পারফেক্ট এসেছে। ডাক্তাররাও অবাক হয়ে বললেন, এমন ম্যাচিং তো আপন পেটের সন্তানের সাথেও সহজে হয় না। অপারেশনের দিন ধার্য হলো। অপারেশনের থিয়েটারে যাওয়ার আগে মা আমার হাতটা শক্ত করে ধরে বললেন, আল্লাহ যেন তোকে যুগে যুগে সব মায়ের কোল জুড়ানো সন্তান করে রাখে বৌমা। অপারেশন থিয়েটারের দিকে যখন আমাদের দুটো ট্রলি পাশাপাশি এগিয়ে যাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল আজ আমি শুধু আমার শাশুড়িকে কিডনি দিচ্ছি না, আমি আমার জন্মদাত্রী মায়ের ভালোবাসার ঋণ এই মায়ের মাধ্যমে শোধ করছি। অপারেশন থিয়েটারের দরজাটা যখন আমাদের পেছনে বন্ধ হয়ে গেল, তখন চারপাশে ঠান্ডা বাতাসের মাঝেও আমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। ওপরে জ্বলতে থাকা লাল আলোটা যেন আমার আর মায়ের জীবনের এক নতুন ভোরের অপেক্ষা করছিল। ডাক্তাররা ট্রলি পাশাপাশি রেখে আমাদের অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আমি মায়ের দিকে হাত বাড়িয়ে দিলাম। মাও অবশ হাতে আমার আঙুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ফিসফিস করে বললেন, তোর এত বড় ক্ষতি না করলেও পারতি মা, তুই আমার নিজের পেটের কেন যে হলি না। এরপর ধীরে ধীরে চোখের পাতা দুটো ভারী হয়ে এলো, অন্ধকার নেমে এলো চারপাশে। কত ঘন্টা কেটে গিয়েছিল জানি না। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আইসিইউ এর বেডে আবিষ্কার করলাম। শরীরের ভেতরে একটা তীব্র যন্ত্রণা, যেন পেটের ভেতরে সবকিছু দুমড়ে মুচড়ে গেছে। কিন্তু সেই যন্ত্রণাকে তুচ্ছ মনে করে আমার শুকনো ঠোঁট দুটো শুধু একটা শব্দই উচ্চারণ করলো, মা। আমার শাশুড়ি মা কেমন আছেন? পাশে দাঁড়িয়ে থাকা নার্স আলতো করে মাথায় হাত বুলে দিয়ে বললেন, শান্ত হন আপা, আপনার অপারেশন সফল হয়েছে, আপনার শাশুড়ি মাও এখন বিপদমুক্ত। ওনার শরীরে আপনার দেওয়া কিডনিটা খুব সুন্দরভাবে কাজ করতে শুরু করেছে। কথাটা শোনার সাথে সাথেই আমার দু চোখ বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। সৃষ্টিকর্তার দরবারে কোটি কোটি শুকরিয়া জানালাম, তিনি আমার মায়ের জীবন ফিরিয়ে দিয়েছেন। আইসিইউ থেকে যখন আমাদের কেবিনে স্থানান্তর করা হলো, তখনকার দৃশ্যটা আমার জীবনের শ্রেষ্ঠ এক মুহূর্ত হয়ে থাকবে। আমার স্বামী দরজার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। একজন পুরুষ যে এত নিঃশব্দে অথচ গভীরভাবে ভালোবাসতে পারে তা ওনাকে না দেখলে বিশ্বাস হতো না।
তিনি ধীরে ধীরে আমার বেডের পাশে এসে হাঁটু গেড়ে বসলেন। আমার রক্তশূন্য ফ্যাকাশে হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় নিয়ে কপালে ঠেকালেন। ওনার চোখের জলে আমার হাত ভিজে যাচ্ছিল। মৃদু কাঁপানো গলায় বললেন, তুমি শুধু আমার মাকে রক্ষা করনি, তুমি আমার অস্তিত্ব রক্ষা করেছো। আমি তোমাকে কি দেব বলো? আমার পুরো জীবনটা দিও, তোমার এই ঋণের এক বিন্দু শোধ করতে পারবো না। আমি হেসে ওনার হাতটা চেপে ধরে বললাম, ভালোবাসায় কোনো ঋণ থাকে না। উনি তো শুধু আপনার মা নন, উনি যে আমারও হারিয়ে যাওয়া মা। পরদিন সকালে ডাক্তারদের অনুমতি নিয়ে আমার স্বামী হুইল চেয়ারে করে আমাকে মায়ের কেবিনে নিয়ে গেলেন। মা বেডে শুয়েছিলেন, মুখে অক্সিজেনের মাস্ক খোলা, স্যালাইন চলছে। আমাকে দরজায় দেখতেই মায়ের চোখ দুটো ভিজে উঠল। মা ইশারা করে আমাকে কাছে ডাকলেন। আমার স্বামী আমাকে আলতো করে ধরে মায়ের বেডের পাশে বসিয়ে দিলেন। মা খুব কষ্টে হাতটা বাড়িয়ে আমার গাল দুটো স্পর্শ করলেন। অঝরে ঝরতে থাকা চোখের জল মুছতে মুছতে মা বললেন, তুই এ কি করলি মা? তোর নিজের শরীরের এত বড় একটা অংশ আমাকে দিয়ে দিলি। আমি তো তোকে শাশুড়ি হয়ে এক ফোঁটা স্বাচ্ছন্দ্য দিতে চেয়েছিলাম, আর তুই নিজের জীবন বাজি রেখে আমাকে নতুন জীবন দিলি। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে কেঁদে উঠে বললাম, মা, ছোটবেলায় যখন সৎ মায়ের হাতে মার খেতাম তখন ভাবতাম এ পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আমি তো এতিম ছিলাম মা। আপনি আমাকে বুক দিয়ে আগলে রেখে মায়ের ভালোবাসা চিনিয়েছেন। আমার দুটো কিডনি দিয়েও যদি আপনাকে সারা জীবন বাঁচিয়ে রাখা যেত, আমি দ্বিধা করতাম না। আপনার কিছু হলে তো আমি আবার অনাথ হয়ে যেতাম মা। মা আমাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ওনার কান্নার শব্দে কেবিনের বাতাস ভারী হয়ে উঠল। মা বললেন, তুই আমার গর্ভে জন্মাসনি ঠিকই, কিন্তু তুই আমার আত্মার সন্তান। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে এখন তোর রক্ত, তোর ভালোবাসা দৌড়াচ্ছে। আল্লাহ যদি আমাকে আর কয়েকটা দিন বাঁচিয়ে রাখেন, তবে তোর পা ধুয়ে পানি খেলেও আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমি মায়ের মুখে হাত দিয়ে বললাম, ছি মা, ও কথা বলতে নেই। আপনি আমার মা, আর মায়ের স্থান সবার উপরে। হাসপাতালে দীর্ঘ 2 সপ্তাহ কাটার পর ডাক্তার ম্যাডাম আমাদের চূড়ান্ত ছাড়পত্র দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার ম্যাডাম আমার মাথায় হাত রেখে বললেন, আজকের এই সমাজে যেখানে শাশুড়ি বউয়ের সম্পর্ক নিয়ে শুধু কাদা ছোড়াছুড়ি দেখা যায়, সেখানে তোমরা দুজন যে দৃষ্টান্ত তৈরি করলে তা মানুষের চোখ খুলে দেবে। এই মেয়েটি শুধু তার কিডনি দেয়নি, তার ভালোবাসার শক্তিতে তোমাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছে। বাড়ি ফেরার পর পুরো পরিবেশটাই যেন এক স্বর্গীয় সুখে ভরে গেল। আমার স্বামী কাজ থেকে সাময়িক ছুটি নিয়ে দিনরাত আমাদের দুজনের সেবা করতে লাগলেন। তবে শাশুড়ি মায়ের রূপ দেখে বাড়ির সবাই অবাক হয়ে যেত। উনি নিজে তখনও পুরোপুরি সুস্থ হননি, পেটে সেলাইয়ের দাগ, তবু আমার প্রতি ওনার নজরদারির শেষ ছিল না। প্রতিদিন সকালে মা নিজে উঠে এসে, বৌমা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে বলে নিজ হাতে সুষম খাবার আর ফলের রস খাইয়ে দিতেন। আমি মানা করলে ধমক দিয়ে বলতেন, চুপ একদম, ডাক্তার বলেছেন তোর শরীরের যত্ন বেশি নিতে হবে। তুই ঠিক মতো না খেলে কিন্তু আমিও ওষুধ খাবো না। বিকেলে যখন রোদ পড়ে আসতো, মা আর আমি বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বসতাম। মা আমার চুলগুলো বড় মমতায় চিরুনি দিয়ে আছড়ে দিতেন। আগের মতোই নারকেল তেল মালিশ করে দিতেন। ওনার সে উষ্ণ হাতের ছোঁয়া যখন আমার মাথায় লাগতো, তখন আমার চোখ বন্ধ হয়ে আসতো। মনে হতো এই তো আমার আসল স্বর্গ। যে মাতৃত্বের জন্য 16টা বছর কেঁদেছি, বিধাতা তো তার সুদে আসলে আমাকে ফিরিয়ে দিয়েছেন। একদিন সন্ধ্যায় ঘরে আলো আঁধারের মাঝে মা আমার কাছে এসে বসলেন। ওনার হাতে ছিল একটা ছোট কাঠের বাক্স। বাক্সটা খুলে আমার কোলে রেখে বললেন, বৌমা, এই গয়নাগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। ভেবেছিলাম আমার ছেলের বউয়ের সন্তান হলে উপহার দেব, কিন্তু আজ এগুলো তোকে কোনো শাশুড়ির উপহার হিসেবে দিচ্ছি না, একজন মা তার রাজকন্যাকে দিচ্ছে। আমি গয়নার বাক্সটার দিকে তাকিয়ে বললাম, মা, এগুলো তো আপনার স্মৃতি, আমার এসবের প্রয়োজন নেই। আপনার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় গয়না। মা আমার হাত দুটো চেপে ধরে চোখে জল নিয়ে বললেন, তুই যখন ডাক্তারের সামনে দাঁড়িয়ে নিজের সব গয়না বিক্রি করে দেওয়ার কথা বলছিলি, সেদিনই বুঝেছিলাম গয়না দিয়ে তোকে মাপা যাবে না। কিন্তু এই মাটার আবদার তুই ফেরাতে পারবি না। তুই এগুলো পরবি, আর যখনই আয়নায় নিজেকে দেখবি, মনে রাখবি তুই কোনো সাধারণ মেয়ে নোস, তুই এই ঘরের লক্ষ্মী, এই মায়ের প্রাণ। আমার স্বামী দরজার পাশে দাঁড়িয়ে মুচকি হেসে আমাদের দেখছিলেন। তিনি এগিয়ে এসে মায়ের পাশে বসলেন এবং আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন,
আজ আমার জীবনের সব চাওয়া পূর্ণ হলো। পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ আমি, কারণ আমার ঘরে 2 রূপের নারী বাস করে। আমাদের ঘরটা এখন শুধু ইটের দেওয়াল নয়, ভালোবাসার এক পরম আশ্রয়। গ্রামের লোক, আত্মীয় স্বজন সবাই যখন বাড়িতে আসে, ওনারা অবাক হয়ে দেখে কিভাবে একজন শাশুড়ি আর বউ একে অপরের ছায়া হয়ে বাঁচে। মা সবাইকে গর্ব করে বলেন, আমার পেটের ছেলে হতে পারে, কিন্তু আমার কলিজার টুকরো মেয়ে এই বৌমা। প্রতিদিন রাতে অন্ধকার ঘরের দিকে তাকিয়ে আমি মনে মনে বলি, সম্পর্ক কখনো রক্ত দিয়ে তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় আত্মিক টান আর সত্যিকারের ভালোবাসা দিয়ে। ছোটবেলায় মাকে হারিয়ে যে হাহাকার নিয়ে আমি বড় হয়েছিলাম, আজ সেই হাহাকারের প্রতিটি স্থান শান্তিতে ভরে গেছে। আমার শাশুড়ি মা এখন আর শুধু শাশুড়ি নন, তিনি আমার গর্ভধারিণী মায়ের প্রতিচ্ছবি, আমার বেঁচে থাকার শক্তি, আমার পরম মাতৃছায়া। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই গল্পটি লিখেছেন লেখক শাহিদ খান।